নমস্কার বন্ধুরা, তোমরা সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তোমরা দেখছো প্রতীক স্পিক্স। আজকে যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে যে মার্কেট পড়ছে, অলরেডি অনেকটা পড়ে গেছে। এরপরে আর কোথায়? আমরা কি সব স্টককে যা ইনভেস্ট করে সব হারিয়ে বসবো? কীরকম সেলিং কন্টিনিউ হতে পারে, এই বিষয়ে আজকে কমপ্লিট নলেজ দেওয়ার চেষ্টা করব। মার্কেটে কীরকম ধরনের ট্রেন্ড আসতে পারে সেটা সম্পর্কে আলোচনা করব। রিসেন্ট কী কী ইভেন্টস করেছে সেটাও একটু ডিসকাস করব। সো লেটস স্টার্ট দিস ভিডিও। দেখো, আমি একটা ভিডিওতে বলেছিলাম যে পরপর 4 মাস সেলিংয়ের পরে 5th মান্থ সেলিং হয়নি, রিসেন্ট পাস্টে হয়নি। কবে হয়েছিল 1996 এবং 1995-এ লাগাতার 5 মাস সেলিং হয়েছিল। এখন আমরা দেখছি 2025-এ এসে কন্টিনিউয়াস ফেব্রুয়ারি মাসে যতটুকু রেজিস্ট্যান্স দিচ্ছিল সেই রেজিস্ট্যান্সটা প্রায় শেষের দিকে, এবং আমরা 22,800 যে একটা বিশাল বড় রেজিস্ট্যান্স লেভেল, সেটা প্রায় ভেঙে যাওয়ার মুহূর্তে দাঁড়িয়ে আছে। একটা রেজিস্ট্যান্স লেভেল তখনই ভেঙে যায় যখন সেটা বারবার টাচ হয়। মার্কেট যখন বারবার ফিরে আসে তখন রেজিস্ট্যান্স লেভেলটা উইক হতে থাকে। এটা একটা ন্যাচারাল ফেনোমেনন, মানে তোমার বাইয়াররা কিনতে থাকে, সেজন্য সেই লেভেলটাকে আমরা হাই রেজিস্ট্যান্স বলি। প্রচুর বাইয়ার থাকে, কিন্তু একটা সময় পরে সে বাইয়ারদের স্ট্রেংথও কমে যায় এবং তারা আলটিমেটলি বাই করতে পারে না এবং তারা নিজেদের পজিশনকে শিফট করে নিচে নিয়ে চলে আসে। তো মার্কেটে যদি এরকম সেলিং চলে আসে যেখানে 22,800 ভেঙে যায়, তাহলে আমরা কি করব? আমরা কি আবার কেনাকাটি শুরু করে দেব? আবার কি বাই অন ডিপ করব? সেটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। সবার আগে একবার মার্কেটের চার্টটা আমরা দেখে নেব, মার্কেট এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে। বন্ধুরা, এখন যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মান্থলি টাইম ফ্রেম দেখতে পাচ্ছ তোমরা। মান্থলি টাইম ফ্রেম আমি নিফটিকে রেখেছি। এখানে যেটা দেখাচ্ছে যে নিফটি লাগাতার একটা র্যালি দিয়ে উপরে গেছে, ঠিক আছে, এবং এই র্যালিতে নিফটি মোটামুটি দুটো ব্যান্ডকে ফলো করেছে, এই ব্যান্ড আর এই ব্যান্ড। এটাকে লোয়ার ব্যান্ড, এটাকে আপার ব্যান্ডের ভেতরে, রেজিস্ট্যান্স লেভেলের ভেতরে, সাপোর্ট রেজিস্ট্যান্সের ভেতরে খেলা করতে করতে জিগজ্যাগ মোশনে উপরে গেছে। এবং একটা সময় পরে, এই যে জুনের পরে, মার্কেট এই আপার ব্যান্ডকে রেজিস্ট্যান্স বানিয়ে উপর দিকে যাচ্ছিল। তারপরে সেলিংটা শুরু হয়েছে। সেলিং এই ব্যান্ডটিকে 1 মাসে ব্রেক করে নেক্সট থেকে সেলিং চলছিল, এখান থেকে কন্টিনিউ জানুয়ারি মাস অবধি হয়েছে। জানুয়ারি মাসে রেকর্ড ব্রেকিং সেলিং হয়েছে। ফেব্রুয়ারি মাসে আমাদের আশা ছিল যে এটা এখানে উপরে যাবে, কিন্তু এই মুহূর্তে ফেব্রুয়ারি মাসের আজকে 15th ফেব্রুয়ারি, তো এই মুহূর্তে মার্কেট অনেকটাই নিচে, ঠিক আছে। যতক্ষণে ভিডিওটা আসবে হয়তো 17th ফেব্রুয়ারি হয়ে যাবে। তো মার্কেট প্রায় এই লেভেলটাকে ভাঙার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। কীভাবে? এখানে অলরেডি একবার টাচ করেছে, আবার লাস্ট উইকে এখানে আরেকবার টাচ করেছিল এবং মার্কেট খুবই ভলাটাইল হয়ে গেছিলো। মার্কেটের উইকনেস একদম ক্লিয়ার কাট দেখা যাচ্ছিল যে এখান থেকে মার্কেট চলে যেতে পারে। এবার যারা ইনভেস্টার তারা তো বাই অন ডিপ করছে অনেকে, এটা একটা স্ট্র্যাটেজি হয়, বাই অন ডিপ। এবার কথা হচ্ছে কত ডিপে বা আর কত বাই করব। আমার মতে এই মুহূর্তে আর ডিপে বাই করার প্রয়োজন নেই, ইটস এনাফ। হাতে ক্যাশ রাখো। যদি ভালো স্টক থাকে হাতে, মানে কীরকম করে ভালো স্টক বুঝবো? পি রেশিও ভালো হতে পারে, পেগ রেশিও সম্বন্ধে আমি ডিসকাস করেছি, সেটাও ভালো হতে পারে। প্রফিটেবল কোম্পানি যদি হয়, ঠিক আছে। এইসব কোম্পানিগুলো যতই কনসলিডেটেড হয়ে যাক না কেন, যখন মার্কেট ফিরবে এরাও ফিরবে, কিন্তু উইক ফান্ডামেন্টালস কোম্পানিগুলো হয়তো অনেকটা বেশি সময় নিয়ে নেবে ফিরতে, এবং নাও ফিরতে পারে, সেই টেন্ডেন্সি থাকে। এই মুহূর্তে প্রত্যেকের পোর্টফোলিও বেশ ভালো ডাউন রয়েছে। আমি ধরে নিচ্ছি অ্যাভারেজ 25% থেকে 30% ডাউন রয়েছে। এবার অনেকে বলছে যে এর থেকে আর কত নিচে গেলে কী করব। এই মুহূর্তে যেটা মার্কেটের স্ট্র্যাটেজি হিসাবে দাঁড়াচ্ছে, যে আমরা যখন শেয়ার মার্কেট ট্রেড করতে আসে একটা রিস্ক ফ্যাক্টর থাকে, সেই রিস্ক ফ্যাক্টরটাকে এখানে টেস্ট হচ্ছে। এখন ব্যাপার হচ্ছে এই যে প্রফিট আর লসের হিসেবটা আমরা দেখতে পাচ্ছি পোর্টফোলিওতে, এটা সবই আনরিয়েলাইজড প্রফিট, মানে এই মুহূর্তে দেখাচ্ছে। এবার যারা এই মুহূর্তে সেল করবে তাদের এই আনরিয়েলাইজড প্রফিটটা রিয়েলাইজড প্রফিটে পরিণত হবে, মানে এই প্রফিট কিংবা লস যেটা আছে, লস আর কি, সেই লসটা তাদের অকার হবে, তারা লসটাকে বুক করে নেবে, সেখান থেকে টাকাটা ফিরবে না। কিন্তু ফান্ডামেন্টালি গুড কোম্পানি থাকলে পরে টাকা অবশ্যই ফিরবে, সময় লাগবে, যেভাবে মার্কেট রিকভার হবে সেই হিসাবে হবে। এই মুহূর্তে বাই অন ডিপের কোনো প্রকার অ্যাডভাইস আমার মতে দেওয়া উচিত নয়, কারণ মার্কেটের স্টেবিলিটি, বটম ক্লিয়ার হচ্ছে না। মার্কেট কোথায় নিজের বটমটা বানাবে সেটা ক্লিয়ার করছে না। মার্কেটে বারবার টাচ করছে এখানে, ঠিক আছে, এবার এটাই কি বটম? আমি তো জানি না, কেউ বলতে পারছে না। না, এই পরে যে রেজিস্ট্যান্স রয়েছে প্রায় 22,125, এটাকে বটম বানাবে, হতে পারে। এবার যদি এইখানে ব্রেক হয় 22,800, হেভি সেলিং ওয়েট করে রয়েছে।
কারণ এর ভেতরে সেরকম কোনো রেজিস্ট্যান্সই নেই, কারণ মার্কেট এখানে একতরফা র্যালি দিয়েছিল। তো এখানে বিভিন্ন লেভেল টেস্ট হবে এবং মার্কেট পুরো বেয়ারিশ হয়ে যাবে, রিসেশনের মতন একটা কেস হয়ে যাবে। সেখানে আর বুল মার্কেট থাকবে না, একদম কমপ্লিট বেয়ার মার্কেটে পরিণত হবে। সেই মার্কেটে বাই অন ডিপের ভুলটা করাটা উচিত নয়। মার্কেট যখন নিজের বটম ক্লিয়ার করবে যে হ্যাঁ এটাই আমার বটম ডিফাইন করে দেবে যে আমি এর নিচে আর যাবো না, তখন আমরা সেটাকে রেসপেক্ট করে তারপরে বাই করব। এবার প্রশ্ন হচ্ছে যে মার্কেটের বটম ডিফাইন আমরা কী করে বুঝবো? ভ্যালিড প্রশ্ন। মার্কেট কি করে? মার্কেট সোজাসুজি উপরেও যায় না, সোজাসুজি মার্কেট নিচেও আসে না। মার্কেট অলওয়েজ একটা জিগজ্যাগ প্যাটার্নকে ফলো করে। এবং সেই প্যাটার্নের উপরে সে ধীরে ধীরে উপরে যায়, ধীরে ধীরে নিচে আসে। তো রিসেন্ট পাস্টে একটা বড় কারেকশান হয়েছিল যখন ইউক্রেন রাশিয়ার ওয়ার চলছিল, সেই সময় মার্কেট একটু নেগেটিভ হয়ে গেছিলো। তো প্রায় 2022 জানুয়ারি 2022 থেকে একটা সেলিং চলেছিল এবং সেলিংটা কন্টিনিউ হয়েছিল। এখানে দেখতে পাচ্ছ প্রায় জুন জুলাইয়ের মতন একটা কন্টিনিউ চলছিল। এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে এই হিস্ট্রি যে আমরা দেখতে পাচ্ছি চার্টে, সেই হিস্ট্রিটাকে আমরা এই ক্ষেত্রেও কাজে লাগাতে পারি এবং এখান থেকে কিছু শিখে সেটাকে অ্যাপ্লাই করতে পারি। মার্কেট প্রথমে এখানে একটা বটম বানিয়েছিল এবং এখান থেকে খুব শার্প রিকভারি দিয়েছিল। সবাই হয়েছিল বাহ বুল মার্কেট ফিরে এলো। আবার মার্কেটে সেলিং চলে এসেছিলো, আবার রিকভারি দিয়েছিল, আবার মার্কেটে সেলিং চলে এসেছে। তো ব্যাপার হচ্ছে যে বটম কোনোভাবেই সে ডিফাইন করছিল না, একটা বটম অপর বটমের নিচে হচ্ছিল, কন্টিনিউয়াস নিচের দিকে বটম ক্রিয়েট করছিল, তার মানে বটম ডিফাইন হয়নি। তারপরে আবার একটু গিয়ে আবার নিচে একটা বটম ডিফাইন করেছিল এবং এরপরে এই বটমটির থেকে একটা রিকভারি এসছে এবং তারপরে যে বটমটা ডিফাইন হয়েছে এটা হাই। তো আমাদের এরকম একটা হাই বটমের জন্য ওয়েট করতে হবে মার্কেটে। এবার অনেকে বলতে পারে এই র্যালিটাই মিস করলাম। ভাই এটা র্যালি নয়, এটা খুব ডেঞ্জারাস জিনিস, ঠিক আছে? এখানে কেউ যদি ইনভেস্ট করো তাহলে খুব মুশকিল, কারণ এটা কোনো ভরসা নেই। এটা প্রত্যেক দিন মানুষ বুকের হাত দিয়ে তখন বসেছিল, কারণ এখান থেকে যে কোনো মুহূর্তে এখানে চলে যেতে পারে মার্কেট। তো বটমকে একটা ডিফাইন করতে হবে। দেখো তারপরেও মার্কেট হাই গেছিলো, আবার একটা বটম করেছে, কিন্তু এই বটমকে আর ব্রেক করেনি। যখন দুবার এরকম হয়ে গেছে, ইউ উইল গেট এনাফ অপরচুনিটি টু বাই গুড স্টকস অ্যাট গুড লেভেলস। কারণ সবসময় মার্কেট গেলে যে সব স্টক র্যালি দেবে তা তো নয়। ভালো স্টক অলওয়েজ থাকে যেগুলো অলরেডি নিচে কনসলিডেটেড হিসাবে থাকে। তো এরকম যখন দুটো হাই উপরে চলে এলো, তখন একটা শিওর চলে এলো যে হ্যাঁ মার্কেট এবার রিভার্স করছে, কিন্তু তবুও একটা আপার রেজিস্ট্যান্স লেভেল কিন্তু থাকেই। এই যে একটা লাইন দেখতে পাচ্ছ, এই একটা আপার রেজিস্ট্যান্স লেভেল ছিল, এটাকে ব্রেক করার চেষ্টা করে ফেল হয়ে গেছিলো, এখানেও ফেল হয়ে গেছিলো মার্কেট, এবং তারপরে আবার একটা বটম করেছে যেটা এখানে হাই। তো এরকম যখন সিনারিও আসে তখন আমরা বুঝতে পারি ক্লিয়ারলি যে মার্কেট এই লেভেলে আর ফিরছে না। মার্কেট এবার চেষ্টা করছে এটাকে ব্রেক করার, মানে পুরো মার্কেটে ইমোশনটা তখন ম্যাচ জেতার দিকে চলে যাচ্ছে। তখন কোনো রকমে নিজের ঘর বাঁচানোর চিন্তাটা আর নেই, তখন এই চিন্তাটা রয়েছে কী করে আমরা এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ব্রেক করে অল টাইম হাই তৈরি করব। আমাদের মার্কেট অলওয়েজ বুলিশ ইন দ্য লং রান, তো অল টাইম হাইয়ের একটা অলওয়েজ টেন্ডেন্সি থাকে। তো সেখান থেকে আবার যখন মার্কেট সেকেন্ড টাইম অ্যাটেম্প্ট করেছে, সাকসেসফুলি এটাকে ব্রেক করেছে। তার মানে বটম ডিফাইন করতে গেলে একটা হাইয়ার লোয়ের প্রয়োজন আছে। যতক্ষণ অবধি একটা হাইয়ার লো মার্কেট তৈরি করছে ততক্ষণ অবধি বটমের কোনো হদিশ পাওয়া যাবে না। বটম এর থেকেও নিচে হতে পারে, এর থেকে বেশি সেলিং আসতে পারে। তবে যাদের গুড স্টক রয়েছে তারা ধৈর্য ধরে বসে থাকো, কোনো কিছু এক্সট্রা কিছু করার দরকার নেই। যারা নতুন ইনভেস্টার, নতুন কিছু ইনভেস্ট করতে চাও, ভাই ডেট ইটিএফে ইনভেস্ট করো। এই মুহূর্তে এটাই বেস্ট অ্যাডভাইস। স্টকে এখন বাই অন ডিপস ফিক্স করো না, ডেট ইটিএফে ইনভেস্ট করো। দরকার পড়লে যদি মনে হয় কিছুদিন আমি অন্যান্য জিনিস যেমন এফডিতে টাকা রাখতে চাও, এফডিতে টাকা রাখতে পারো কিছুদিনের জন্য। কেউ যদি মনে হয় যে আমি গোল্ড বাই করবো, গোল্ড বাই করতে পারো। তবে একটা জিনিস মাথায় রাখবে, শেয়ার মার্কেট যখন ফিরবে গোল্ডের প্রাইস ধীরে ধীরে পড়বে, সেই সময় সুইচ করতে হবে। এবার চলে আসি কারেন্ট টাইম ফ্রেমে, যে এই যে আমাদের ইকুয়েশন সেটা এই মুহূর্তে কীভাবে কাজে লাগছে। মার্কেটের এখনও বটম ডিফাইন হয়নি। মার্কেট যে দুটো লো করেছে প্রায় একই লেভেলে লো রয়েছে। তো মার্কেটকে এখান থেকে একটা রিট্রেসমেন্ট দিতে হবে, দিয়ে এই লেভেলে উঁচুতে একটা হাই লো বানাতে হবে। আদারওয়াইজ মার্কেটে কোনোভাবেই রিট্রেসমেন্ট কিংবা রিভার্সালের ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। সবথেকে বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে গ্লোবাল মার্কেট। কিছুদিন আগে দিল্লি ইলেকশন ছিল, আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে 100 মিনিট র্যালি আসবে, পরের দিন প্রচুর পরিমাণে সেলিং চলে আসছে ডিউ টু
রুপিজ ইজ ফলিং, কারণ ইন্ডিয়ান রুপিজও পড়ে যাচ্ছে, কারণ ট্রাম্পের যে ডিসিশন হার্ড লাইনের ডিসিশন নিচ্ছে, তো ইউএস ডলার খুব স্ট্রং হচ্ছে। সেই জন্য মার্কেটে, গ্লোবাল মার্কেটে, বিশেষত এশিয়ার মার্কেটে কন্টিনিউয়াস সেলিং চলছে, বিভিন্ন মার্কেটে সেলিং করছে। তো গ্লোবাল মার্কেটের হিউজ ইম্প্যাক্ট ইন্ডিয়াতে পড়ছে। ইন্ডিয়াতে ডাইরেক্ট আমেরিকার থেকে কিছু ট্যারিফ আসছে না। নরেন্দ্র মোদী গেছিল, কথা বলেছিল, ট্রাম্প বলেছে রেসিপ্রোকাল ট্যারিফ লাগাবে, মানে কেউ যদি আমার উপরে 100% ট্যারিফ লাগে তা আমি 100% ট্যারিফ লাগাবো। কিছুদিন আগে আমাদের যখন বাজেট হয়েছিল, ইন্ডিয়া ট্যারিফগুলো কমিয়ে দিয়েছিল। সেদিক থেকেও বলতে গেলে আমি এতটুকু বলতে পারি যে এই যাত্রায় আমরা আমেরিকার মানে প্রকোপ থেকে হয়তো বেঁচে গেলাম, কারণ ডাইরেক্ট ট্যারিফ সেই হিসাবে ট্রাম্পের কথায় বোঝা যায়নি। রেসিপ্রোকাল ট্যারিফের কথা বলেছে, কিন্তু তাও বলেছে আমরা ইন্ডিভিজুয়াল কেসকে আলাদা করে অ্যাসেসমেন্ট করব, তারপরে আমরা ডিসিশন নেব। কিন্তু ফার্দার ফিউচারে যদি ইন্ডিয়া হাই ট্যারিফ লাগায়, তো ট্রাম্পের সেকেন্ড টার্মে ট্রাম্প ইজ রুথলেস। যতই ফ্রেন্ডলি অনেক কিছু হোক, ট্রাম্প আমেরিকার ওর যে স্লোগান রয়েছে মাগা, মেক আমেরিকা গ্রেট অ্যাগেন, সেটাতেই থাকবে। তো সেখানে ট্যারিফের একটা ভয় আসতে পারে। ফরেন ইনভেস্টররা কন্টিনিউ সেলিং করছে, এটা একটা ফ্যাক্টর, কিন্তু এটা নতুনভাবে সেলিংয়ের কিছু নেই, কন্টিনিউয়াস সেলিং চলেই আসছে। এবং ওরা বিয়ার মার্কেটে খুব সুবিধা নিচ্ছে, ওরা ক্যাশ মার্কেটে সেলিং করছে, ওরা ফিউচার অপশানস সেলিং করছে, সব জায়গায় সেলিং করছে। এবং ওরা এই বিয়ার মার্কেটের যে 100% যে ইউটিলাইজেশন সেটা ওরা করছে। ডোমেস্টিক বায়াররা কিনে যাচ্ছে, চেষ্টা করছে পায়াম মিলিয়ে কেনার, যতটা বিক্রি করছে তার থেকে একটু কমই কিনছে। তো সেটা ক্যাপাসিটির উপরে থাকে, রিটেলার ইনভেস্টররাও বাই করে যাচ্ছে ডিপে। তো মার্কেট কবে ঘুরবে? মার্কেট তবে ঘুরবে যবে মার্কেট এই লেভেলটাকে ক্রস করবে। মার্কেট 23,800 উপরে যখন একটা সলিড ক্লোজিং দিবে এবং সেখান থেকে মার্কেট চেষ্টা করবে উপরের দিকে যাওয়ার, সেই মুহূর্তে মার্কেট রিট্রেস করার চান্স রয়েছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ মার্কেট এখান থেকে ঘোরার। এরপরে মার্কেটকে একটা রেজিস্ট্যান্স লেভেলকে রেসপেক্ট করতে হবে, কারণ একবারেই ঘুরে উপরের দিকে চলে যাবে এটা হবে না। মার্কেট গিয়ে একটা রেজিস্ট্যান্সে গিয়ে আটকাবে এবং সেখান থেকে মার্কেট নিচের দিকে ফল করবে। তো সেই রেজিস্ট্যান্স লেভেলটার দিকে আমাদেরকে চোখ রাখতে হবে, কারণ মার্কেট যখন সেখান থেকে ফল করবে, শার্পলি ফল করবে এবং খুবই শার্প সেলিং আসবে। যদি আবার বটমটা যে সাপোর্টটাকে বানিয়েছে সেটাকে রেসপেক্ট করে, তাহলে পরে মার্কেট নেক্সট টাইম ওটাকে ব্রেক করার চেষ্টা করবে, এবং সেটা যদি ব্রেক করে তো উই আর ব্যাক ইন দ্য বুল রান। ঠিক আছে, এবং সেই বুল রানটা কতদিন চলবে সেটা তো কেউ বলতে পারে না। তবে এই মুহূর্তে ইটস নেগেটিভ, হোপ ফর দ্য বেস্ট। ঠিক আছে, মার্কেট কীভাবে ঘোরে। ইনভেস্টমেন্ট কারো বিক্রি করার দরকার নেই, কারো শেয়ার বিক্রি করার দরকার নেই। যদি না তোমার হাতে সব ক্যাশই তুমি লাগিয়ে থাকো, তাহলে পরে কোনো প্রবলেম নেই। হাতে অলওয়েজ ক্যাশ রাখো, ইটস এ অপরচুনিটি। ক্যাশ রাখো, যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেক হয় তারপরে আমাদেরকে শেয়ার কেনার একটা ভালো সুযোগ দেবে, ভালো লেভেলসে আমরা অনেক সস্তায় শেয়ার পাবো। তো এই মুহূর্তে হোল্ড দ্য মানি, হোপ ফর দ্য বেস্ট। অ্যাটলিস্ট ফেব্রুয়ারি মার্চের ভেতরে যদি মার্কেট একটা স্ট্রাকচার তৈরি করে যেখান থেকে মনে হচ্ছে যে মার্কেট ফিরতে পারে, তারপরেই আমরা সেখানে দেখতে পারবো। তবে কয়েকটা ডেটা যেটা আগামী দিনে আসবে সেটার দিকে একটু ইম্পর্টেন্ট নজর দিতে হবে। প্রথম কথা হচ্ছে জিডিপি ডেটা। জিডিপি আমাদের দেশের মধ্যে প্রবলেম কি হয় না, 2-3 ধরনের কথা হয়। গভর্নমেন্ট একটা ক্লেম করে, অপোজিশন একটা ক্লেম করে, বাইরের দেশ থেকে আরেকটাই বলে। তো এই তিনটে যে অ্যালিগেশনস, একটা ট্রুথ, একটা ফ্যাক্ট, সব কিছু গোলমাল হয়ে কি হয়, নেগেটিভই হয়ে যায় আমাদের জন্য। তো জিডিপি যদি আমাদের ভালো না আসে, সেক্ষেত্রে মার্কেটের নেগেটিভিটি কন্টিনিউ হবে। তার মানে এ না যে মার্কেট রিট্রেস করবে না, মার্কেট রিট্রেস করবে। কিন্তু যেরকম বুলরান আমরা দেখে এসেছি যে পিএসইউগুলো 20-21 টাকা 30 টাকা থেকে উঠে একদম 200-300 চলে গেছে, সেই লেভেলগুলো হয়তো আমরা ওইভাবে দেখব না। তবে এই মুহূর্তে পিএসইউ স্টকের থেকে ফোকাসটাকে একটু সরিয়ে দেওয়া উচিত, কারণ ইটস ওভার। ঠিক আছে, ওইভাবে নিজের ভ্যালুয়েশনকে প্রমাণ করতে পারেনি পিএসইউগুলো। পিএসইউর রেজাল্টগুলো তো মানে খুবই নমিনাল রেজাল্ট। আইআরএফসি রেজাল্ট এসছে, আগের বছরের প্রফিট এই বছর প্রফিট সেম। তো এরকম রেজাল্টে শেয়ার মার্কেটে ইনভেস্টররা এক্সাইটেড হয় না। তো ফোকাসটা পিএসইউ থেকে একটু সরিয়ে আনতে হবে, ভালো ভালো স্টক খুঁজতে হবে, ভালো ভালো ফান্ডামেন্টাল স্টক খুঁজে সেখানে ইনভেস্ট করতে হবে। আর এই যাত্রায় তোমাদেরকে এই কাজে তোমাদেরকে আমি হেল্প করব। এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসবো, যেখানে ভালো স্টক কী করে খুঁজতে হয়, কী কী জিনিস দেখতে হয়, সেগুলো সম্পর্কে ডিসকাস করব। সো এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে।